sexual reproduction in flowering plants. ফ্লাওয়ারিং প্ল্যান্টস কথা দিয়ে রয়েছে ফ্লাওয়ার হয় যে প্ল্যান্ট, তার মানে ডেফিনেটলি আমাদের আজকের পড়াশোনায় অ্যালগি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা এন্ড জিমনোস্পার্ম কেউ পড়বে না। তাহলে আজকে আমাদের অ্যাকচুয়ালি পড়ার টপিক কাকে নিয়ে? অ্যাঞ্জিওস্পার্মকে নিয়ে। সমস্ত অ্যাঞ্জিওস্পার্মে এই মেকানিজম ফলো আপ হয়। একটা দুটো এক্সেপশন তো বায়োলজির রুল, এক্সেপশন তো থাকবে। ইন জেনারেল এই জিনিসগুলো কিন্তু আজকে আমরা পাবো। একদম গোড়া থেকে শুরু করি, যে জায়গাটা জানলে আমরা স্টার্ট থেকে বুঝতে পারবো। ধরো একটা গাছ, একটু ডালপালা আছে, এটা ধরো মাটি, তার নিচে কিছু রুট সিস্টেমস আছে, গাছে কিছু পাতা আছে, আমি আর পাতাগুলো ডিটেলসে ভাবছি না, আর গাছে ধরো কিছু সুন্দর সুন্দর ফুল আছে। তো এখানে যেটা এঁকেছি, মাটির উপরের যে পোর্শনটা সেটাকে বলা হয় শুট, মাটির নিচের যে পোর্শন সেটাকে বলা হয় রুট। এই দুটো সেকশন এঁকেছি। এছাড়া গাছের স্টেম, টুইগস, লিভস, ফ্লাওয়ার এগুলো সব দেখানো আছে। এবার আমরা দুটো শব্দ তো পরিচিত ছোটবেলা থেকে বা 11 থেকে তো অ্যাটলিস্ট, সেটা হলো স্পোরোফাইটিক জেনারেশন আর গ্যামেটোফাইটিক জেনারেশন। এই গাছের মধ্যে কোনটা, কোন অংশটা কি? আমরা এই শব্দটা ব্রায়োফাইটাল লাইফ সাইকেল, টেরিডোফাইটাল লাইফ সাইকেলে পেয়েছি, ক্লাস 11 এ ছিল। একটা গাছেরও তো এই জেনারেশন আছে। কোন বডিটাকে কি বলা, তার প্লয়েডি কত, এটা বোঝো ভালো। এই মুহূর্তে যা এঁকেছি এবং দেখতে পাচ্ছি তা সব আসলে স্পোরোফাইট। এরা সবাই ডিপ্লয়েড এবং এরা ফটোসিনথেসিসে একদমই ইন্ডিপেন্ডেন্ট। স্পোরোফাইটিক জেনারেশন, তার মানে এর কোন সেল সেক্সুয়াল রিপ্রোডাকশনে টেক পার্ট করে না, এর মধ্যে একজনের করে, সেটা হলো ওই লাভ ফ্লাওয়ার। কিন্তু যে জিনিসটা করে তা সাইজে এতই ছোট তা দেখা যাবে না, সেটা হলো অ্যান্থারের ভেতরে থাকা মেল গ্যামেট এবং ওভারির ভেতরে থাকা ফিমেল গ্যামেট। একমাত্র ওই দুটো জিনিসই কিন্তু একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের ক্ষেত্রে গ্যামেটোফাইটিক জেনারেশনটাকে রিপ্রেজেন্ট করবে, যেটা হ্যাপ্লয়েড নেচারের হবে। খালি চোখে দেখতেই পাচ্ছেন, গ্যামেট খুব ছোট হয়, মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায়। ফুল তৈরি হলো তার সেক্সুয়াল পার্ট, তখন কিন্তু তার ভেতরে সেই জেনারেশনটাকে তৈরি করে। এটা ফুলের ভেতরে থাকে, ফ্লাওয়ার বাইরের থেকে ইটসেলফ কিন্তু স্পোরোফাইট। এটা টিপিক্যাল ফ্লাওয়ারে কি কি পার্ট থাকে বলো? চলো একে ফেলি আমরা একবার, দ্রুত আঁকো আমার সাথে, আঁকো। ফ্লাওয়ার খুব স্পিডে আঁকতে গেলে এখান থেকে শুরু করা উচিত। কার্টল, গাইনেশিয়াম, তার আশেপাশে কয়েকটা স্টেমেন আঁকো। The collection of stamens are referred as androecium. হয়ে গেল। এইটা হয়ে যাওয়ার পর আমরা ফ্লোরাল হোল্ডস আঁকি, পাপড়ি, ফুলের পেটালস। আর বেশি পেটাল থাকা দরকার, চাইলে আমরা অ্যান্ড্রেসিয়ামও আরো কিছু বেশি দেখাতে পারতাম, প্রয়োজন নেই। আর নিচে কি থাকে? গ্রিন কালারের সেপালস বা ক্যালিক্স। আমরা জানি তো এই জিনিসগুলো, একবার চলো দ্রুত লিখে দিই। এটা হলো সেপালস অর ক্যালিক্স, অর দিয়ে লেখাটা তুমি লিখে নিও। এটা হলো পেটালস অর কোরোলা। এই পোর্শন গুলো যার মাথায় আমি এখন কালো কালো বলের মতো স্ট্রাকচার গুলো আঁকলাম, দে আর অ্যান্থার্স। এক একটাকে বলা হয় স্টেমেন, কালেকশনটাকে বলা হয় অ্যান্থার। মানে এখানে যদি 5টা থাকে, 10টা স্টেমেন্স থাকে, এক একটাকে যখন ছিঁড়ে একটা এনেছো হাতে, তোমার হাতে একটা আছে, তখন কিন্তু সেটাকে বলা হবে স্টেমেন। অ্যান্ড্রেসিয়াম কালেকশনটাকে বলা হয় কালেকশন অফ স্টেমেন্স ইন এনি ফ্লাওয়ার। আর মাঝখানে যেটা আছে ফিমেল পার্ট, সেটাকে বলা হয় কার্পেল। জেনারেলি ফ্লাওয়ারে একটাই কার্পেল থাকে, তো গাইনেশিয়াম ম্যাক্সিমাম মনোকার্পেলারি হয়, কিন্তু কিছু কিছু এক্সেপশনাল প্ল্যান্ট আছে যাদের মাল্টি কার্পেলারি, বাই কার্পেলারি দেখা যায়। কার্পেল কিন্তু ইউনিক, গাইনেশিয়াম কেমন
এই তিনটে হলো মেজর পার্ট, এই চারটে সরি, একটা কমপ্লিট ফ্লাওয়ারের মেজর পার্ট। ধরো জবা ফুল, জবা ফুলে তোমরা এই চারটে হরলি পাও, চারটে হরলি পাও, কিন্তু কুমড়ো ফুলে পাবে কি পাম্পকিন পাবে না, টিউবার বিটা ম্যাক্সিমাম এখানে কিন্তু পাবে না। ওখানে মেল ফ্লাওয়ার নয় ফিমেল ফ্লাওয়ার, সাম ফ্লাওয়ার্স ল্যাক এন্ড্রেশিয়াম or some flower lack gynoecium, they are incomplete flower। যাই হোক, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত এখানে আলোচনা করার দরকার নেই, কিন্তু আরেকটা জিনিস নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন। সেটা কি জানো তো, স্টেমেন আর কার্পেলি হলো ফ্লাওয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ হর্ড, যার জন্য এটাকে ও মোস্ট ইনারমোস্ট পার্টে রাখে, চেষ্টা করে বাইরের আবরণী দিয়ে ঢেকে রাখে। একদম ফ্লাওয়ার যখন বার্ডস থাকে তখন সবচেয়ে বাইরের দিকে থাকে কিন্তু সেপালস, সবুজ রঙ ম্যাক্সিমাম ফ্লাওয়ার। যাদের টেপাল দেখা যায়, যাদের পেটাল সেপাল আলাদা নয়, তার ক্ষেত্রে কি হয়, এগুলো এক্সেপশনাল আইডিয়া কিছু মাথায় এলো। পাতি জবা ফুল নিয়ে ভাবো, জবা ফুলের একটা ছোট্ট কুড়িও কিন্তু সবুজ রঙের, তারপর যখন বড় হতে থাকে একটু লালচে ভাবটা বাড়তে থাকে, তার মানে সবার বাইরে আছে সেপালস, তার ভেতরে রয়েছে পেটালস, তার ভেতরে এই গুরুত্বপূর্ণ জিনিস দুটোকে লুকিয়ে রাখতে মানে এরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। ফ্লাওয়ারের এই দুটো হোল্ডকে আমরা এর আগেও পড়েছি সম্ভবত, এসেনশিয়াল হোল্ডস অর রিপ্রোডাক্টিভ হোল্ডস বলে। এটাই ফ্লাওয়ারের গুরুত্বপূর্ণ, এইটাই তো রিপ্রোডাক্টিভ ফাংশনটা প্লে করবে, এরাই তো ফিমেল গ্যামেট তৈরি করবে, ঠিক না বলো? অ্যাকচুয়ালি পেটাল সেপাল এরা হয় প্রোটেকশন নয় ইনসেক্ট বা অন্য কাউকে অ্যাট্রাক্ট করার এই কাজগুলো হয়, টেকনিক্যালি রিপ্রোডাকশনে এদের রোল নেই। এবার একটা একটা করে আমাদের ভেতরে ঢুকতে হবে, বুঝলে? মানে মেল আর ফিমেল পার্টকে আমরা একটু ডিটেইলসে ঢুকে পড়ার চেষ্টা করি। একটু আগেই আমরা এঁকেছিলাম কার্পলস, মিডলে কার্পলস এঁকেছিলাম, নিচে এটা ওভারি। আমরা কার্পলস এর পার্ট গুলো জানি, স্টিগমা, স্টাইলি এন্ড ওভারি। আর সাইড দিয়ে এঁকেছিলাম অ্যান্থার্স, অ্যান্থার্স এঁকেছিলাম। ওকে ফাইন, এই অ্যান্থারটার সম্বন্ধে চলো আজকে আগে ডিটেইলসে পড়ি, কারণ এরা এন্ড্রেশিয়ামকে রিপ্রেজেন্ট করে, ঠিক কি না? অ্যান্থারকে নিয়ে ডিটেইলসে চলো জানি। এই পার্টিকুলার একখানা জিনিস, এই একটাকে যদি আমরা ধরি, এই একটাকে বলা হয় কিন্তু স্টেমেন। এর কি কি পার্ট আছে দেখ, এই স্টেমেনের মাথার উপর যে ফোলা মতো অংশটা থাকে তাকে বলা হয়, যে গোড়াটা এই জায়গায় থ্যালামাসের কাছে, আমরা জানি ফ্লাওয়ারের ফ্লোরাল বেসকে থ্যালামাস বলে, যেখানে আটকে থাকে সেটাকে কানেকটিভস বলা হয়। তাহলে মাঝের এই অংশটাকে কি বলা হয়, যেটা স্টকটা থাকে? এই তিনটে মেইন পার্ট, এখান থেকে কালেকশন অফ স্টেমেনকে বলা হয় অ্যান্ড্রেশিয়াম। একটা ছিঁড়লাম, এটা তোমার একটা হাতে রয়েছে এই মুহূর্তে, সেই অবস্থায় দাঁড়িয়ে যদি তুমি এটাকে জাজ করো কি আছে না আছে, এটাকে যদি জানার চেষ্টা করো, তাহলে আমরা এই পার্ট গুলো পাবো। এবার কথা হলো, এই স্টেমেন যদি মেল রিপ্রোডাক্টিভ পার্টকে রিপ্রেজেন্ট করে, তাহলে মেল গ্যামেট থাকে কার মধ্যে? ইওর অ্যান্সার ইজ উইদিন অ্যান্থার। চলো অ্যান্থারকে প্রসেক্ট করতে হবে। অ্যান্থারকে যদি আমরা ঠিক এরকম ভাবেই ক্রস সেকশন করি, সিএস ভিউ দেখি, তাহলে একটা সুন্দর বাটারফ্লাই এর মতো ভিউ আছে, বুঝলে? দেখো আমি আছি, এরকম টাইপের ভিউ আছে। মানে এটাকে একটু বেশি বড় এঁকে ফেলেছি, যদি সাইড থেকে এইরকম আঁকি আর একটু ছোট করে, তাহলে জিনিসটা এইরকম দেখতে লাগবে। আর নিচের পোর্শনটা এরকম থাকবে, যেরকমটা আঁকছি। ধরো মাঝখান থেকে কেটে দিয়েছি, যখন মাঝখান থেকে কাটা হয় এই পোর্শনটা নরমালি যে কোনো নরমাল অ্যাঞ্জিওস্পার্ম দুটো লোব থাকে, বুঝলে? এই সাইডে একটা লোব থাকে, এই সাইডে একটা লোব থাকে। এই জিনিসটা এখানেও দেখাবো, বড় ভিউটা করেছি সেখানেও দেখাবো। এই ছোট যে লোব গুলো আমি লাল কালিতে আঁকলাম, এটাকে অ্যান্থার লোব বলা। এর ভেতরে অ্যাকচুয়ালি পোলেন গ্রেন থাকে, অ্যান্থার লোব বলা। নরমালি যে কোনো অ্যাঞ্জিওস্পার্মে এরকম অ্যান্থারটাকে ক্রস সেট করলে দুটো লোব পাওয়া যায়,
এই অনুযায়ী এই ধরনের অ্যাঞ্জিওস্পার্মের প্ল্যান্টকে ডাইথেকাস প্ল্যান্ট বলা, দুটো থাকে বলে ডাইথেকাস। জেনারেলি সব অ্যাঞ্জিওস্পার্মেই এইরকম দুটো লোব পাওয়া যায়, তাকে অ্যান্থার লোব বলা। আর যে সমস্ত অ্যাঞ্জিওস্পার্মে দুটো লোব পাওয়া যায় অ্যান্থারকে ক্রস সেক্ট করলে তাকে ডাইথেকাস প্ল্যান্ট বলা। একমাত্র এক্সেপশন, এটা নিটে কোশ্চেন আসে, সেটা হলো মোনোথেকাস প্ল্যান্ট। আমি এখন অবধি একটাই এক্সাম্পল পেয়েছি, সেটা হলো হিবিস্কাস, আমাদের সবার প্রিয় জবাব। এর একমাত্র অ্যান্থারকে ক্রস সেক্ট করলে দুটো লোব পাওয়া যায় না, একটা পাওয়া যায়। আর এই লোবের ভেতরে অ্যাকচুয়ালি ছোট ছোট দুটো ব্যাগ থাকে, থলি থাকে, পাউচ থাকে, যাকে মাইক্রোস্পোরেঞ্জিয়াম বলে বা বাংলায় পোলেন স্যাক বলা হয়। এই দুটোরই ভেতরে এরকম ছোট ছোট দুটো থাকে। তাহলে নরমালি একটা ডাইথেকাস প্ল্যান্টে 4টে পোলেন স্যাক থাকে। এর জন্য ডাইথেকাস প্ল্যান্টদের পোলেন স্যাকের রেসপেক্টে টেট্রাস্পোরেঞ্জিয়েটও বলা হয়, টেট্রাস্পোরেঞ্জিয়েট প্ল্যান্ট, কারণ স্পোরেঞ্জিয়াম 4টে থাকে এইখানে। এবার চলো আমি এটাকে একটু ডিটেইলস ভিউ আসছি, এটাকে এঁকে নিই, তারপরে ক্লিয়ার হয়ে যাবে। এই যে জিনিসটা, যে স্ট্রাকচারটা এঁকেছি, তাতে কতগুলো লেয়ার আমাকে অ্যাড করতে হবে, কারণ এই যে অ্যান্থারটা ক্রস সেক্ট করা হচ্ছে, ক্রস সেক্ট করলে কিন্তু কতগুলো লেয়ার পাওয়া যায়। There are 4 layers. If we cross sect and examine the structure under microscope, we will find 4 layers. The outermost layer will be known as epidermis. So here, the layer I am just drawing is epidermis or epidermal layer. এটা আমি number 1 দিলাম। ঠিক। Second, this lining, drawing this line with black pen. This is endothecium, the second inner lining of the anther. You need to draw these structures very carefully. এই যে ব্ল্যাক দিয়ে যে লাইনিংটা আঁকলাম, চলো আরেকটু স্পেসিফিক করার জন্য আমি একটু কিছু ওয়ালের ডিমার্কেশন করে দিচ্ছি। তোমরাও চাইলে এটাকে পুরো থ্রু আউট দ্য লেয়ার দেখিয়ে দাও। এইটা হলো সেকেন্ড লাইনিং। নাম্বার 2, এখানে পাশে নাম্বার 2 দাও, আমি মুখে বলছি লিখে নাও, এন্ডোথেসিয়াম। এরপরে আমাদের রাখতে হবে এইখানে যেটা এখনই ছোট ছোট দুটো 4টে স্যাক এঁকেছিলাম, ওই স্ট্রাকচারটা চলো এইটার আবার একটা ওয়াল থাকে, জানো? 1 2 3 4। পুরো দেখে মনে হচ্ছে না একটা রঙিন বাটারফ্লাই? এই যে লাল লাইনিংটা এখনই আঁকলাম না রেড কালারে, এই লাইনিংটা তো একটু ঠিক এঁকেছি। এটা হলো সবচেয়ে ইনারমোস্ট লাইনিং, আমি 4 নম্বর দিলাম। এটাকে ট্যাপেটাম বলা হয়। এর ভেতরে কি থাকে আমি বলছি। এটাও একটু মোটা লাইনিং দেখতে পাচ্ছি আমরা, এই লাইনিংটার নাম হলো 4 নম্বর, ট্যাপেটাম। তাহলে তিনটে জানলাম, এপিডার্মাল অর এপিডার্মিস, এন্ডোথেসিয়াম, ট্যাপেটাম। থার্ড লাইনিংটা কোথায়? থার্ড লাইনিংটা হলো এর মাঝে সেলগুলো, বুঝলে? এখানে প্যাকড অফ সেলস থাকে। জেনারেলি দুটো তিনটে সেলের আলাদা আলাদা লাইনিং থাকে। আমরা এখানে এত সেলস একে সময় নষ্ট করব, জাস্ট এরকম হালকা কিছু ডট দিয়ে জিনিসটা বুঝিয়ে দাও। এক সাইডে দিলেই হবে, স্যার বুঝে যাবে যে তুমি জানো অ্যাটলিস্ট। এইটা হলো 3 নম্বর, মিডল লেয়ার। এখানে দেখো তিনটে লেয়ার আউটার মোস্ট সাইড থেকে, এপিডার্মিস, এন্ডোথেসিয়াম আর মিডল লেয়ার। এই তিনটে লেয়ার ভেতরের এই গুরুত্বপূর্ণ স্ট্রাকচারটাকে, এই স্ট্রাকচারটা কি আমি একটু পরে বলছি, এই স্ট্রাকচারটাকে রক্ষা করে। অ্যান্থারের এটা আউটার ওয়াল, আর লাস্ট লেয়ার ট্যাপেটাম, এইটা না প্রোটেকশনের কাজ নয়। এই ফাংশনটা ট্যাপেটামের আসে, আলাদা করে আসে, এমসিকিউ তে দেয়। এই কোশ্চেনটা কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু হেভি ইজি। প্রোটেক্টিভ লেয়ারের কাজ হলো এই তিনটে, ট্যাপেটাম নারিশমেন্ট যোগায় তাকে। এর ভেতরে যে থাকে, এতবার স্যার বলছি এর ভেতরে যে থাকে, নাম বলছি না কেন, এর ভেতরেই থাকে মাইক্রোস্পোর, পোলেন গ্রেইন। এর ভেতরেই থাকে পোলেন গ্রেইনস। এই গ্রেইনস এর জন্যই তো আমার কাজ, ঠিক না? প্রত্যেকটা জিনিস অ্যাকচুয়ালি হলো পোলেন স্যাক।
এই পোলেন স্যাকের ভিতরে পোলেন থাকবে। এই জিনিসটা এর ভেতরে যে জিনিসটা আছে সেইটা কিন্তু এই মুহূর্তে মেল গ্যামেট নয়। তাহলে একে কি নামে ডাকা উচিত? টেকনিক্যালি সবচেয়ে ভালো নাম হলো মানে টিস্যু দ্যাট ক্যান জেনারেট স্পোর্স। হিয়ার it will generate male spore or male gamete. Later, in the course of development, later they will develop male gamete or male spore. This is called as sporogenous tissue. They are generally diploid in nature. They are also known as MMC. Its full form is microspore mother cell. This is also known as MMC. Microspore mother cell. They are diploid in nature. That means like all the body cells, somatic cells, they are also now, for this time being, it is also in diploid state. Later, when they will take part or start their journey to form the male gamete, they will convert into haploid cell by meiosis. Now we will discuss about that process. তাহলে এবার আমরা পড়ব development steps of male gamete. সেটা কিসের থেকে কি কনভার্ট হবে? এমএমসি টু মেল গ্যামেট। এই জার্নিটা আমরা আগে পড়ব। মেল গ্যামেট এটা অনেকগুলো স্টেপের জার্নি। এখন যে সেলটা আঁকা আছে সেটা নরমাল ডিপ্লয়েড সেল কন্টেনিং এ সিঙ্গেল লার্জ নিউক্লিয়াস, এমএমসি। এটা ডিপ্লয়েড সেল। আমরা এখন স্পোরোজেনাস টিস্যু লেভেলে আছি। হাউ দে চেঞ্জ ইটসেলফ ইন দ্য কোর্স অফ ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টটা কোথায় হয়? এর ভেতরে। এর ভেতর বলতে মাইক্রোস্পোরাঞ্জিয়াম। জিয়াম মিন্স থলি। তার মানে এটা এখন পোলেন স্যাকের ভেতরে ডেভেলপমেন্টটা হচ্ছে। ফুলটাও আস্তে 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 বড় হচ্ছে, এই ডেভেলপমেন্টটা হচ্ছে। যখন এর কমপ্লিট ডেভেলপমেন্ট হয়ে যাবে এন্ড ইট ইজ রেডি টু লিবারেট মেল গ্যামেটস, তখন এই জায়গাটা ফাটে, জানো, অ্যান্থারের এই জায়গাটা ফাটে। দে উইল জেনারেট আ স্টোমিয়াম। স্টোমিয়াম মানে মুখ, স্টোমা কথাটা আগে পড়েছো। স্টোমিয়াম কথাটা মানে মুখ। এই জায়গাটায় ফাটবে এবং এইখান দিয়ে ম্যাচিওর পোলেন গ্রেন হাওয়ার মাধ্যমে বা অন্য কোনো কিছুর মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে। এটা ম্যাচিওর হলে হবে এই স্টেটে গেলে। এখনো তার ধারে কাছে যায়নি, এখনো ফুলটা ধরো ম্যাচুরেশন চলছে, ডেভেলপমেন্টাল স্টেজে রয়েছে। তখন অ্যাকচুয়ালি মেল গ্যামেট অ্যান্থারের ভেতরে পোলেন গ্রেনটা ম্যাচিওর হয় কিভাবে সেই জার্নিটা। সো দিস ইজ দ্য ডিপ্লয়েড। ইন পোলেন স্যাক they can only get converted into, at first, this type of cells, that means integrated cell that contain almost two distinct parts, and later they will convert into this state, integrated cellular structure. Yet it is integrated. Why I am saying that they are still integrated? Because they have not yet been released or liberated from each other. Their association is still in close lineage or in close proximity. স্ট্রাকচারটা কিন্তু এই অবস্থাতেই থাকে। এর পরে ভাঙবে, এর আগে ভাঙে না, একসাথেই এবং এই স্টেটে গিয়ে পৌঁছবে। ডিভিশন জানো? জাস্ট সিম্পল মিয়োসিস। মিয়োসিস 1, দেখো একটা নিউক্লিয়াস ভেঙে দুটো হলো, অ্যাকচুয়ালি দুটো ডটার সেল তৈরি হয়ে গেছে। এন্ড দিস ইজ দ্য মিয়োসিস 2, মানে প্লয়েডির চেঞ্জ এখানেই হয়ে গেছে। এটাও তাই হবে। এই স্টেটটার ভীষণ গুরুত্বপূর্ণ নাম আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাইক্রোস্পোর টেট্রা। এটা হ্যাপ্লয়েড সেল। এইবার তারা একে অপরের থেকে ছেড়ে দূরে দূরে চলে যাবে। এই চারটে এইবার একটু দূরে দূরে দাঁড়িয়ে এবং প্রত্যেকেই নিজস্বভাবে মেল গ্যামেট তৈরি করার জার্নি করবে। বোঝা গেল আমার কথাটা? দেখো এরপরে তোমরা এই নামটা লিখে দাও, আমাকে একটু বুঝতে হবে। খুব গুরুত্বপূর্ণ জিনিস, মাইক্রোস্পোর টেট্রা। সিম্পলি মাইক্রোস্পোরও বলতে পারো, কিন্তু মাইক্রোস্পোর টেট্রা এটা একটা টেকনিক্যাল নাম, কারণ একটা সেল থেকে চারটে হলো এই জন্য। আর এরা এখনো অ্যাসোসিয়েশনে আছে, এরপরে এরা একে অপর থেকে দূরে যাবে। ওই যে মটরশুটির দানা যেমন ছাড়ালে দূরে যায়, অ্যাকচুয়ালি ডাইকট, কিন্তু থাকে তো ক্লোজ অ্যাসোসিয়েশন। এরা এখনো অ্যাসোসিয়েশনে আছে। কার ভেতরে আছে?
এখনো পোলেন স্যাকের ভেতরে আছে, মাইক্রোস্পোরেঞ্জিয়ামের ভেতরে আছে। তো চলো দেখে নি এ কিভাবে ডেভেলপ করে। আমি এই নামটা একটু মুছলাম শুধু, হ্যাঁ সবটুকু মুছবো না, চিন্তা নেই। এবার এরা দূরে যাবে একে অপর। সো কিরকম হবে বলতো, জাস্ট এইরকম আমি এবার দূরে দূরে চারটে ডটার সেল আছে। আমরা জানি in meiosis one single mother cell can generate 4 daughter cells and they are all haploid in nature. এরা প্রত্যেকেই হ্যাপ্লয়েড। এবার এরা প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে চারটে আলাদা আলাদা গ্যামেটের জার্নি করবে। আমি যেকোনো একটাকে দিয়ে বোঝাই, চারটেরই একই ভবিষ্যৎ, কিন্তু চারটেকে দিয়ে আঁকার দরকার নেই, একটা দিয়ে দেখাচ্ছি। এদিকে দেখ, এইটার কি হয় জানো, পার্টিকুলার এই সেল সাইজে যে খুব বড় হয় তা না, ছোটই থেকে যায়, কিন্তু এর ভেতরে মাইটোসিস হয় মিওসিস হওয়ার পর, এবং দুটো আনইকুয়াল নিউক্লিয়াস জেনারেট হয়, একটা লার্জার নিউক্লিয়াস, একটা স্মলার নিউক্লিয়াস। এই স্টেজটাকে বলা হয় পোলেন মাইটোসিস। পোলেন মাইটোসিস এটা একটু পিকিউলিয়ার মাইটোসিস। why it is so? পোলেন মাইটোসিস 1 মাইটোসিসের পয়েন্ট তো স্যার জীবনে শুনিনি, এই ক্ষেত্রে শোনো, মনে রাখো এটা একটা টিপিক্যাল টাইপের এন্ডোমাইটোসিস। এন্ডোমাইটোসিস কি? ডিভিশন অর কমপ্লিশন অফ ক্যারিওকাইনেসিস উইদাউট কমপ্লিশন অফ সাইটোকাইনেসিস। তাকে এন্ডোমাইটোসিস বলে। দ্যাট ক্যান রেজাল্ট more than one nucleus in a cell. That is called endomitosis. এটা একটা টাইপের এন্ডোমাইটোসিস। এটা পিকিউলিয়ার স্টেটে হয়। আমরা এর আগে অবধি কখনো কোনো গ্যামেটের দেখিনি মিওসিসের পর আবার তার জার্নি আছে, অন্তত আমরা যখন মানুষের ক্ষেত্রে পড়েছি। মিওসিস রেজাল্টস ইনটু ওভাম এন্ড স্পার্ম। তার আর কি জার্নি? সে হয় নষ্ট হবে না ফার্টিলাইজেশন হবে, এদের জার্নি আছে। মিওসিসের পর কতগুলো মাইটোসিস ডিভিশন। দেখো একটা হলো, এটা সবার ক্ষেত্রে হবে, আমি একজনকে দিয়ে দেখাচ্ছি। একটা নিউক্লিয়াস ছিল বা দুটো নিউক্লিয়াস, এই দুটো নিউক্লিয়াসের আলাদা আলাদা নাম আছে, খুব খুব ইম্পর্টেন্ট। এই ছোটটার নাম আমি 1 দিয়ে লিখলাম, বড়টার নাম 2 দিয়ে লিখলাম, তোমরা একটু লিখে নাও প্লিজ, আমি আর এখানে লিখে নোংরা করছি না। নাম্বার 1 রিপ্রেজেন্ট জেনারেটিভ নিউক্লিয়াস, আমি জিএন দিয়ে লিখে রাখলাম ছোট। জেনারেটিভ নিউক্লিয়াস, ফর স্পেলিং ইউ ক্যান গো থ্রু দ্য স্টাডি ম্যাটেরিয়াল। Generative nucleus, that means the nucleus capable to generate something, the latter course of development. And number 2, vegetative nucleus. They only provide the food necessary for the growth of generative nucleus, nothing else. Later, at the end course of their development, vegetative nucleus get degenerate. এরপরে আরেকটা সাইকেল মাইটোসিস। In the development of male gamete, 2 mitotic division takes place after single meiosis. এটা প্রশ্ন আসে এবং আমাকে বলতে হবে না নিশ্চয়ই কিসে আসে। কত কঠিন লেভেলে কত সহজ কোশ্চেন আসে যেটা সেটা জাস্ট ভেবে দেখ। আমি জেনারেটিভ নিউক্লিয়াসটাকে এবার দুভাগ করব। দেখো কি করেছি, ভেজিটেটিভ নিউক্লিয়াসটা যেটা নাম্বার 2 দিয়ে পয়েন্টিং ছিল এটা স্টিল ইনট্যাক্ট আছে, কিন্তু এক্ষুনি যে জেনারেটিভ নিউক্লিয়াসটা লিখেছিলাম সেটা দুটো করে দিলাম সংখ্যা। এইটা, এটার নাম কি? এই ডিভিশনটার নাম লেখো পোলেন মাইটোসিস 2। পোলেন মাইটোসিস 2, মিওসিস 2 না, বি ভেরি কেয়ারফুল। এখানে প্রশ্ন আসে, মনে রেখো, এটা একটু কোথাও স্টার দিয়ে কিছু লিখে রাখো। দিস ইজ নাথিং বাট আ স্পেশালাইজড ফর্ম অফ এন্ডোমাইটোসিস। জাস্ট স্টার দিয়ে কোথাও লিখে রাখো, এটা একটা স্পেশালাইজড ফর্ম অফ এন্ডোমাইটোসিস, আর কিচ্ছু না। এটা মিওসিস না, এটা একটু পিকুলিয়ার টাইপ। কেন? শুধু জেনারেটিভের ভবিষ্যৎ আছে, ভেজিটেটিভটার কোনো ভবিষ্যৎ নেই, তাই এটা একটু পিকুলিয়ার। জেনারেটিভ অ্যাঞ্জিওস্পার্মে হয় এই লেভেলে, এই স্টেটটাতে, বুঝলে, হয় এই স্টেটটাতে, নয়তো এই স্টেটটাতে পোলেন গ্রেন এখান থেকে ম্যাচিওর হয়ে ফেটে বেরিয়ে যায়। এই স্যাকগুলো ফেটে যাবে, তখন ট্যাপেটামটা ফাটবে, পোলেন স্যাকের ভেতরেরও অংশ ফাটবে এবং এই জায়গা দিয়ে রিলিজ হয়ে বেরিয়ে যাবে পোলেন। যদি উইন্ড পলিনেটেড প্ল্যান্ট হয় তো উইন্ডে ছড়াবে, যদি ইনসেক্ট পলিনেটেড এন্টোমোফিলাস প্ল্যান্ট হয় তাহলে এর গায়ে লেগে থাকবে মৌমাছি, বোলতা, প্রজাপতি, এরা এসে ওটাকে ফেচ করবে। যে ধরনের প্ল্যান্ট সেটা, যদি হাইড্রোফিলাস হয় জল, কিন্তু ওটা মোট কথা বাইরে বেরিয়ে চলে যাবে, অ্যান্থারের সারফেসে চলে যাবে। ক্লিয়ার? তো এটা ম্যাচিওর হলে ফাটে।
আবার বলছি, ম্যাক্সিমাম অ্যাঞ্জিওস্পার্ম এই স্টেজে পোলেন গ্রেইনকে রিলিজ করে। এই স্টেজটাকে টু সেল স্টেজ বলে, লিখে রাখো। 60% অ্যাঞ্জিওস্পার্ম এই স্টেজে তার পোলেন গ্রেইনকে রিলিজ করে। এটা বলছি 60% ডিজিটটা কাজে লাগে। এটা এইটাতেও যে কেউ রিলিজ করে না তা না, তার মানে রিমেইনিং 40% টাইপের অ্যাঞ্জিওস্পার্ম 3 সেল স্টেজে রিলিজ করে। এই 3 সেল স্টেজ কি কি, তিনটে সেল কি কি হলো? অ্যাকচুয়ালি এদেরকে সেল বলে, কিন্তু টিপিক্যালি এটা সেল না। একটাই সেলের ভেতরে তিনটে নিউক্লিয়াস অ্যাকচুয়ালি। কথার কথা এটা একটু মিসনোমার বলতে পারো, চলে এসছে প্রচলিত একটা। এর চারপাশে জাস্ট একটা হালকা ক্যালোসেল লাইনিং থাকে, আর কিছুই থাকে না। ধরে নাও এটা একটা ভেজিটেটিভ নিউক্লিয়াস, এটাকে সারাউন্ড করে যে সাইটোপ্লাজম কন্টেইন করে এবং তার বাইরে যে হালকা ক্যালোসেল লাইনিং থাকে, এক ধরনের পলিস্যাকারাইডস, সেইটা একটা সেল তৈরি করছে বা সেটাকে ইমাজিন করা হচ্ছে। আর এই দুটোকে ধরো আলাদা আলাদা দুটো সেল ইমাজিন করা হচ্ছে, এটা জেনারেটিভ নিউক্লিয়াস থেকে তৈরি। এই অবস্থায় এটাকে জেনারেটিভ নিউক্লিয়াস বলা যাবে, বাট whenever the generative nucleus get divided to form two different cell or nucleus like structure, they will be referred as now male gametes. এদের প্লয়েডই কিন্তু সেই এইখান থেকেই সবই কিন্তু হ্যাপ্লয়েড, কোথাও ডিপ্লয়েড হওয়ার চান্সই পায়নি। কারণ হ্যাপ্লয়েড থেকে মাইটোসিস হচ্ছে, মাইটোসিসে তো আর হাফ হয় না, ইকুয়ালি থাকে। তো সব জায়গায় কিন্তু হ্যাপ্লয়েডই আসবে। আর এইটাও কিন্তু এন্ডোমাইটোসিস হয়েছে, সো এরও প্লয়েডই এনই থাকবে, টুয়েন কিন্তু আর কোথাও হবে না। তো at the end of complete microscope development from single MMC cell or micro pollen grains can be produced, and each pollen grain can generate two separate male gametes. একটা পোলেন গ্রেনের ভেতরে যদি দুটো থাকে, এখানে তো চারটে ছিল, প্রত্যেকের ভেতরেই তো হিসেবে লাস্ট অবধি দুটো দুটো করে তৈরি হবে, ঠিক কি না? এখানে কোনা কিন্তু এটা আমি বোঝানোর জন্য বলছি, হিসেবে তো তাই হয়। তাহলে এই একখানা মেগাস্পোর মাদার সেল হিসেবে টোটাল 8টা মেল গ্যামেট তৈরি করতে পারলো না এট দ্য এন্ড অফ দ্য প্রসেস। কিন্তু মনে রেখো, ম্যাক্সিমাম গাছ এই দুটো সেল স্টেজ, মানে এই পোলেন গ্রেইনসটাতে ভেজিটেটিভ আর জেনারেটিভ এই দুটো স্টেজই আছে, এই অবস্থাতেই রিলিজ করে। কাকে? মেল গ্যামেট, সরি মেল গ্যামেট না, মেল স্পোরটা, পোলেন গ্রেইনটা। এই পোলেন গ্রেইন তাহলে যদি এই স্টেজে রিলিজ করে, স্যার এই স্টেপটা কোথায় গিয়ে কমপ্লিট হয়? when it lands on the stigma. এর ভবিষ্যৎ কি? এর ভবিষ্যৎ তো ল্যান্ড করবে তার উপর, স্টিগমার উপর। চলো এবার দুটো জিনিস আমাদের আলাদা করে দেখতে হবে এবং জানতে হবে। এক, এই যে স্পোর বলছি, বিশেষ করে এই স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটার ডিটেইলস দেখতে কেমন, এর পার্ট কেমন, অ্যাটলিস্ট এই স্ট্রাকচারটা, যেটাকে আমরা টেকনিক্যালি এবার পোলেন গ্রেইনস বলতে পারি, বা এই স্ট্রাকচারটা, এই দুটো স্ট্রাকচারই মূলত আমাদের জানতে হবে। আর দুই, এইটার থেকে এই স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট ভাবে ফর্ম হয়, আর যদি সেটা স্টিগমার উপর ল্যান্ড করে যায় তাহলে তো তার ডেফিনেটলি অন্যভাবে ফর্ম হবে, যেটাকে জার্মিনেশন অফ মেল গ্যামেট, সরি পোলেন গ্রেন বলা হয়, জার্মিনেশন অফ পোলেন গ্রেন। সেইটা কিরকম ভাবে হয় এবং সেটা ছবিটা কেমন এটা দেখে নিচ্ছ। কোনো একটা অ্যাঞ্জিওস্পার্ম প্ল্যান্ট থেকে টু সেল স্টেজ মানে ভেজিটেটিভ সেল এন্ড জেনারেটিভ সেল, এই স্টেজে যদি পোলেন গ্রেইন রিলিজ হয়, তার মানে এই স্টেজটা যদি রিলিজ হয়, তার স্ট্রাকচারটা দেখতে কেমন। খুব খুব ভাইটাল, ফেলে দেওয়ার মতো নয় মোটেই। এক একটা মাইক্রোস্পোর টেট্রাড থেকে এই স্ট্রাকচারটা ডেভেলপ। প্রথমে একটা হালকা গোল আপ, সব হাতে, ডোন্ট ইউজ এনি কাইন্ড অফ জিওমেট্রিক ইনস্ট্রুমেন্ট, সব হাতে আপ। আর এর বাইরের দিকে আর একটা ক্রাউন লাইক শেপেড স্ট্রাকচার থাকে, আউটার লেয়ার, এটাও খুব ভাইটাল। জিনিসটা আসলে এরকম টাইপের দেখতে লাগে, যদিও এক একটা স্পিসিসের পোলেন গ্রেনের সাইজ শেপ ভীষণ ডিফারেন্ট। জবা ফুলের একরকম লাগবে, আম, ধান, নারকোল ফুল, মোচার তরকারি খাও তো, ওটা তো অ্যাকচুয়ালি ফুল, পুরো মোচাটা একটা ইনফ্লোরেসেন্স। আর এক একটা ওই যে ভেতরে থেকে মায়েরা দেখবেন ছিঁড়ে, ওটা এক একটা ফুল আছে। সবার কিন্তু পোলেন গ্রেনের স্ট্রাকচার একটু ভ্যারি করে, হালকা হালকা ভ্যারিয়েশন, যেরকম সেলের স্ট্রাকচার ভ্যারি হয় না,
আমাদের আরবিসি দেখতে পাবো আর নিউরন দেখতে পাবো, দুটোই তো সেম, কিন্তু আলাদা না, ওর একটু ভ্যারিয়েশন আছে, বাট টিপিক্যালি এরকম দেখতে হয়। এর ভেতরে এই স্টেজে স্ট্রাকচারটা কেমন হয় বলো? আমি একটা ক্যালোজের লাইনিং এরকম ভাবে ডিমার্কেশন দিয়ে দেখালাম, ওপরে একটু ভেজিটেটিভ নিউক্লিয়াসটাকে একটু বড় করলাম, এটা একটু আনইকুয়ালি ডিফারেন্সিয়েট হয়, বাট ক্রোমোজোমের নাম্বার কিন্তু আনইকুয়াল হয় না। এই গাছটার যদি 2n = 20 হয়, তো এইখানে কিন্তু তার ভাগ 10ই থাকবে, নিউক্লিয়ার ক্রোমোজোম কিন্তু আলাদা হয় না, বাট এটা একটু বাল্কি লাগে। এর কনডেনসেশনটা হাই লেভেলের হয়, এই কনডেনসেশনটা হয় না। অ্যাকচুয়ালি এই খাবার দেয়, এর প্রোটিন সিনথেসিস করে, যার জন্য এই লুপটা খোলা থাকে। তোমরা ইউক্রোম্যাটিন, হেটেরোক্রোম্যাটিন এই টার্মগুলো শুনেছো কিনা অতীতে জানি না, আগামী দিনে তো শুনবেই, জেনেটিক্স মলিকুলার বায়োলজিতে আছে। এই স্টেজগুলো ম্যাক্সিমাম ইউক্রোম্যাটিন স্টেজে এর নিউক্লিয়াস, ভেজিটেটিভ নিউক্লিয়াস, কারণ অ্যাক্টিভ থাকে তাদেরকে ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন করতে এদের প্রোটিন প্রোডাক্টটা তাড়াতাড়ি দরকার, কারণ এইটা এবং এর এই সাইটোপ্লাজমিক কন্টেন্টকে শুধু খাবার সাপ্লাই। এই স্ট্রাকচারটাকে তাহলে জেনারেটিভ নিউক্লিয়াস বলছি। আর দুটো খুব ভাইটাল জিনিস লিখেছি অ্যাপার্ট ফ্রম দিস সাইটোপ্লাজম, সেটা হলো এই ভেতরের একটা সিঙ্গেল লাইনিং, এই লাইনিংটাকে বলা হয় ইনটাইন, and the most vital one, the outermost lining, is exine. This is the most vital lining of the pollen grain, where from you can extract. Sure question. Poropollenin is the most hardest form. দুটো সুপারলেটিভ ডিগ্রি বলা উচিত নয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা যেটা পৃথিবীতে পাওয়া যায় যত বায়োলজিক্যাল স্ট্রাকচার আছে সবচেয়ে টাফ। ইট ইজ ওয়ে টাফার দ্যান আওয়ার এনামেল অন দ্য টিথ। রিমেম্বার, exine layer is actually made up of a typical protein known as poropollenin, the hardest known protein layer that can produce the exine. কোনো এনজাইম, কোনো অ্যাসিড, আমি আবারও বলছি ন্যাচারাল কোনো জিনিস দিয়ে তুমি ভাঙতে বা গলাতে পারবে না। নর্মাল কোনো গরম জায়গায় মরবে না, যত কঠিন মরুভূমিতে নিয়ে যাও, যে কোনো ভলক্যানিক ইরাপশনের মুখে পড়লে নষ্ট হয়ে যাবে, সে তো বাঁচবে না। ন্যাচারাল কন্ডিশনেও মরবে না, ইভেন ফরেস্ট ফায়ারকেও সার্ভাইভ করতে পারে। ন্যাচারাল কোনো অ্যাসিড, যেমন আমাদের স্টমাকের HCl 1.5 হয়, তার পিএইচ স্কেল, আরামসে সার্ভাইভ করবে, কিচ্ছু হবে না। ন্যাচারাল বায়োলজিক্যাল কোনো স্ট্রেসফুল কন্ডিশনে স্পোরোপোলিনের কিচ্ছু ক্ষতি হয় না। তাহলে বুঝতে পারছো এক্সাইন লেয়ারের অ্যাকচুয়াল কাজ কি? টু প্রোভাইড দ্য প্রোটেকশন অফ দ্য পোলেন গ্রেন। নামই তো বোঝা যাচ্ছে। ইনটাইন লেয়ারের কিন্তু ওরকম কোনো টাফ কম্পোজিশন নেই, এটা জাস্ট মানে কিছু সেলুলোজ, পেকটিন এইসব দিয়ে তৈরি সেকেন্ডারি কম্পোনেন্টস। এই স্পোরোপোলেনিন অ্যাকচুয়ালি ক্যারোটিনয়েড থেকে তৈরি হয়। তোমরা ফটোসিনথেসিস চ্যাপ্টারে ক্যারোটিনয়েডের নাম শুনেছো, এই ক্যারোটিনয়েডস থেকে কিন্তু এরা ডিরাইভ করে। তো ভাইটাল ক্যারোটিনয়েডস এর একটা ফাংশন জানো, এটা নিটে হেল্প করবে। এটা তো 11-12 সবই আছে, এখান থেকে প্রশ্ন আসে। ক্যারোটিনয়েড থেকে তৈরি হয় স্পোরোপোলেনিন, আর এই স্পোরোপোলেনিন সমস্ত এনজিওস্পার্মে পাওয়া যায়, একটাই এক্সেপশন আছে, এটা হলো এই গাছটাতে স্পোরোপোলেনিন পাওয়া যায় না। গাছটার নাম জুস্টেরা, সি গ্রাস বলা হয়, এর কমন নেম হলো সি গ্রাস। এই গাছটায় একমাত্র পোলেন গ্রেনের বাইরে এক্সাইন লেয়ার নেই। You can certainly expect any MCQ from this section. সবার যত অ্যাঞ্জিওস্পার্ম হয় সবার এক্সাইন লেয়ার আছে পোলেন গ্রেনের বাইরে, একমাত্র জুস্টেরা অর ই গ্রাস অর সি গ্রাস, পাশে লিখে রাখো, কমন নেমটা লিখে রাখো, সি গ্রাস, একমাত্র এরই কিন্তু এক্সাইন লেয়ার নেই। বাকি সবার এক্সাইন লেয়ার থাকে, ওর শুধু এক্সাইন লেয়ার নেই। তো আমরা ইন জেনারেল আলোচনা করি, এক্সাইন লেয়ার ইজ দ্য টাফ মোস্ট লেয়ার biologically known on the earth surface. তাহলে এবার কথা হলো এই স্ট্রাকচারকে ভেঙে তাহলে পোলেন গ্রেনের ভেতরে মেল গ্যামেট বেরোবে কি করে? এই নিজেই যদি এত টাফ হয়, একে ফাটাবে কি করে? ইমবাইবেশন একটা মারাত্মক ফেনোমেনন, পাথরকে ফাটিয়ে দিতে পারে। এর একটাই উইক পয়েন্ট আছে, সেটা কোন পয়েন্ট জানো? এই জায়গাটা দেখো, এই জায়গাটাতে অ্যাকচুয়ালি এক্সাইন আঁকা নেই।
এটাকে জার্ম পোর বলে। এই জায়গায় এক্সাইন লেয়ারটা মিসিং। এই পোলেন গ্রেন যখন ফিমেল পার্টের স্টিগমার উপর ল্যান্ড করে, স্টিগমার উপর থেকে ও কেমিক্যাল আর জল চুষতে থাকে, সাক করতে থাকে মাইক্রোস্কোপিক নেচার। এই জলটা যেই টানবে না ভেতর ভেতর ফোটা শুরু করবে, তখন ওর উপর প্রেসার জেনারেট হবে, ফাটবে। একমাত্র ভেতর থেকে ফাটতে পারে, ওপর থেকে যতই ফাটাও ফাটবে না। রিমেম্বার, বায়োলজি, বায়োলজিক্যালি কোনো প্রেসারে নষ্ট হবে না। একটা হাতি চলে গেল ওর উপর দিয়ে, ডাইনোসর চলে গেল, কিছু বায়োলজিক্যালি যে কোনো প্রেসারও নিয়ে 10খানা গাছের লোড ওর উপর পড়ে গেল, কিচ্ছু পোলেন গ্রেন মরুভূমি থেকে কতটা টাফ লেয়ার। একমাত্র জার্ম পোর হলো ওর মোস্ট বিগ পয়েন্ট। যখন এর ভেতরে জল ঢোকে, মানে এটা যখন সিগমায় ল্যান্ড করে, এই স্ট্রাকচারটা কিরকম হয়ে যায় জানো? ওই জার্ম পোর থেকে এরকম একটা লম্বা টিউব বেরিয়ে আসে। বাকি সব জায়গায় কিন্তু এক্সাইন লেয়ার ইনট্যাক্ট থাকে, তো ওই জার্ম পোরের কাছে ফেটে যায় এবং মুখটা অনেকটা ওপেন হয়ে যায়, এরকম ফেটে যায়। এই যে টিউবটা বেরিয়ে এলো এটাকেই বলা হয় পোলেন টিউব। এই ব্যাপারটা যেটা এঁকেছি এখানে, দিস ইজ কল্ড জার্মিনেশন অফ পোলেন গ্রেন। এটা জেনারেলি স্টিগমার উপর ল্যান্ড করার পর হয়। নরমালি স্টিগমার উপর ল্যান্ড করার আগে এই টিউবটা বেরোয় না। যে প্ল্যান্টস গুলো 3 সেল স্টেজে এই অবস্থায় বের করে পোলেন গ্রেন, তারা কিন্তু এইরকম জার্মিনেশন করে বের করে না। তাদের সেলটা কিন্তু এরকমই গোল থাকে, জাস্ট দুটো মেল গ্যামেটটা ভেঙে যায়, জেনারেটিভ সেলটা মেল গ্যামেটে ভেঙে গেছে, এইটুকুই ডিফারেন্স। কিন্তু এই স্ট্রাকচারটা পোলেন টিউব, এইটা কিন্তু ফিমেল স্টিগমার উপর ল্যান্ড করার আগে বেরোবেই না। আর এই পোলেন টিউব ফরমেশন খুব ইউনিকনেস মেনটেন করে প্রত্যেকটা গাছ। সেটা হলো স্ট্রিক্টলি ভেজিটেটিভ সেল, সরি ভেজিটেটিভ নিউক্লিয়াস অ্যাকচুয়ালি, যেটা ডিজেনারেটিভ অবস্থায় আছে, কারণ এর আর কাজ নেই এখন, এটা এবার ধ্বংস পেতে থাকে, এটা একদম মুখে থাকে। and this nucleus actually guides to elements. This is the vital section or portion. This pollen grain is trying to move the structure deep into the ovary so that they can reach the ovule of the plant. কিভাবে রিচ করে সেটা সামনে দিন আসবে, প্রবাবলি একটা হয়তো লোড পড়ে যাবে, কিন্তু এটা আশা করি বোঝা গেছে। এই স্ট্রাকচারটা যেটাকে আমি বললাম এই নিচে লিখে রাখো, ফিগারটা হলো জার্মিনেশন অফ, এটাকে পড়েছো না নিচু ক্লাসে, জার্মিনেশন অফ সিড। এটা হলো জার্মিনেশন অফ পোলেন গ্রেইন, লিখে রাখো, ফিগার লেখো। আর এখানে একটা জাস্ট ফ্লো অফ সাইটোপ্লাজম এরকম একটা দাগ দিয়ে রাখো, মানে সাইটোপ্লাজমে স্ট্রিমিং হচ্ছে, এই জায়গায় জল ও শুষে নিচ্ছে এবং এই জলটাই এই সাইটোপ্লাজমকে ক্রমশ ডাইলিউট করে এই ছুঁচের মতো পোরশনটাকে ও পার করে দিচ্ছে, which is known as pollen tube. এবার ওভারঅল ব্যাপারটা একবার মাইন্ড ম্যাপ করে নাও, বুঝলে কি আমরা আজকে কোন কোন জায়গার উপর দিয়ে গেলাম? ইয়েস, স্টেম, কারেক্ট, এটা লেখা যাচ্ছে। স্টেমেনের আরেকটা নাম আছে, স্টেমেনের পর আমরা পেয়েছিলাম তার কিছু পার্ট, যার মধ্যে আমার কাছে ভাইটাল লেগেছে অ্যান্থারটা। স্টেমেনের নাম হলো, এই অল্টারনেটিভ নামগুলো ভীষণ কাজে লাগে। তুমি যদি জানতে না পারো না, এই কোশ্চেনটা তোমাকে একদম কাঁদিয়ে ছাড়াবে, অথচ কিছু না, এটা জাস্ট ওর আর একটা নাম, এতটা সিম্পল। এটা স্টেমেনের অল্টারনেটিভ নাম, কেমন? স্টেমেন অর মাইক্রোস্পোরোফিল। তারপর হলো অ্যান্থারের ভিতরে আমরা কাকে ট্র্যাক করেছিলাম, যেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ লেগেছিল, সেটা ছিল পোলেন স্যাক। পোলেন স্যাকের অল্টারনেটিভ নাম কি কেউ কার মনে আছে? কিছু জিয়াম দিয়ে নাম ছিল, this is the alternative name for pollen sac, microsporangium। তার ভিতরে কি ছিল? অ্যাকচুয়ালি ছিল তার ভিতরে এমএমসি, স্পোরোজেনাস টিস্যু, ব্র্যাকেটে লিখে রাখো স্পোরোজেনাস টিস্যু, those were diploid in nature। এর ভিতরে অ্যাকচুয়ালি স্পোরোজেনাস টিস্যু ছিল ইনিশিয়াল
এটা ভবিষ্যতে কতগুলো মাল্টিপল স্টেপে ফাইনালি মেল গ্যামেট করেছে, আগেই তো মেল গ্যামেট হয়নি, ঠিক কি না? তো এটা পেলাম আমরা। আরেকটু জার্নি আমি এগোলাম। এমএমসি কি তৈরি করলো, সিম্পলি এটাও লিখতে পারো বা এই কথাটাকেও লিখতে পারো, এটা খুব সিগনিফিকেন্ট একটা কথা, যেটা অ্যাপ্লয়েড ইন নেচার। ইট ক্যান অলসো বি রেফার্ড অ্যাজ পোলেন, কারণ এটাই পোলেন অর পোলেন। পোলেন গ্রেইন বলতে তোমরা অ্যাকচুয়ালি এই স্ট্রাকচারটাকেই বুঝবে, মাইক্রোস্পোর টেট্রাডের যে কোনো একটা টেট্রাড কালেকশনটাকে বলো, যে কোনো একটাই অ্যাকচুয়ালি পোলেন। তার ফার্দার ডেভেলপমেন্ট এই পোলেনের আবার ফার্দার ডেভেলপমেন্ট হবে, যেটার মধ্যে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এইটা। এই জেনারেটিভ নিউক্লিয়াসকে আরেক নামে ডাকা হয় মেল গ্যামেটোফাইট। এ কি তৈরি করবে, মেল গ্যামেটস। এর পরের থেকে সবারই কোয়াইডি কিন্তু এন, সবার কোয়াইডি ব্র্যাকেটে লিখে রাখতে পারো এন। তো আমরা ফাইনালি মেল গ্যামেটে পৌঁছলাম, স্টার্টিং আওয়ার জার্নি ফ্রম মাইক্রোস্পোর অবধি। তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালে দেখো একটা জায়গায় প্রিন্টিং মিস্টেক আছে, কেয়ারফুলি পড়বে, কখনো তোমাদের চোখে যদি কিছু মিস্টেক করে একটু তুলে ধরো। পেজ নাম্বার 3 বের করো, যাদের হাতে আছে স্টাডি ম্যাটেরিয়াল, তার উপরে দেখো একটা গ্রিন বক্স আছে, এই ছবিটার জাস্ট উপরে একটা গ্রিন বক্স আছে। এই গ্রিন বক্সের ভিতরে দেখো লেখা আছে না সেমের অ্যান্টার, এই লাইনিং গুলো আছে না, সবই পাবে। মাইক্রোস্পোর আর পোলেন গ্রেন এই কথাটা পেয়েছো? হ্যাঁ। তার ব্র্যাকেটে 2n আছে লেখা, এটা কাটো, এটা শুধু n।